পুরো দূরত্বের বর্ণনাটা ডানকুনি টোল প্লাজা হিসাবেই বর্ণনা করছি। ডানকুনি টোল প্লাজা থেকে 141 কিলোমিটার দূরে দুর্গাপুরের এই বাঁশকোপা টোল প্লাজা। এই টোল প্লাজা আসার সাথে সাথেই আপনি এবার একটু সতর্ক হয়ে যান, কারণ এই টোল প্লাজা থেকে সামনের দিকে 3 কিলোমিটার যাওয়ার পর আপনাকে ডান দিকে বেঁকে যেতে হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে আপনি সাইড রোড অর্থাৎ বাঁদিকের সাইড রোড ধরে নিন। এই বাঁদিকের সাইড রোড দিয়ে আপনি কিন্তু দুর্গাপুর শহর বা দুর্গাপুর স্টেশনের দিকে চলে যেতে পারবেন। এটা দিয়ে কিছু দূর যাওয়ার পরই আপনি দেখতে পাবেন যে একটা আন্ডারপাসিং ডান দিকে বেঁকে গেছে। সেই আন্ডারপাসিং রাস্তা ধরে আপনি ডান দিকে চলে যান, তাহলেই ওই রাস্তা ধরে আমাদের আজকের সবকটি গন্তব্য আমরা চলে যেতে পারবো। এবার এই আন্ডারপাসিং দিয়ে বা এই রাস্তা ধরে যখনই সামনে আপনি এগোবেন, 150 মিটারের মধ্যেই আপনি পেয়ে যাবেন রুদ্রাক্ষ শিব মন্দির। একদম রাস্তা থেকেই রুদ্রাক্ষ শিব মন্দির দেখা যায়। খুব সুন্দর জায়গা, 15 থেকে 20 মিনিট লাগবে। এখানে আপনি এইটুকু সময় নষ্ট করে কিছুটা ফটোশ্যুট করে তারপরে বেরিয়ে যান পরবর্তী ভ্রমণ স্থানের উদ্দেশ্যে। বিশাল উচ্চতা বিশিষ্ট এই শিবলিঙ্গটি আপনি দেখলে পরে আপনার মন জুড়িয়ে যাবে। তারপরে এই স্থান থেকে বেরিয়ে চলুন রাড়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে, যা এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস বলছে প্রায় 850 বছর আগেকার কথা। এখানে রাজত্ব করতেন রাজা বল্লাল সেন। সময়কালটা প্রায় 1083 থেকে 1179। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজা ছিলেন এবং এই এলাকায় রাজত্ব করতেন। কাকসার মলামদিঘি এবং বনকাটি সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের অর্থাৎ গড় জঙ্গলের অজয়ের পারে তার পুরো আধিপত্য ছিল। এক সময় এক জটিল রোগে আক্রান্ত হন রাজা বল্লাল সেন। তখন কবিরাজরা ওনাকে অনেক চেষ্টা করেও তার রোগ নির্মূল করতে পারেনি। তখনই তিনি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পান। তারপরেই তিনি আরার কালদিঘি পুকুরের পাশে এই রাড়েশ্বর শিব মন্দির তৈরি করেন এবং ওনার রোগ নির্মূল হয়ে যায়। স্থানীয় মানুষের বিশ্বাস এই কালদিঘি পুকুরেই নাকি মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশে যে বেলে বা ঝামা পাথর ছিল সেই সব দিয়েই এই রাড়েশ্বর শিব মন্দিরটি তৈরি করা হয় এবং প্রয়োজনীয় উপকরণ অন্যত্র থেকেও আনা হয়েছিল। সেই থেকেই মহাদেবের পূজা অর্চনা এখানে চলে আসছে।
মানে দেউল আকৃতির কিন্তু বা দেউল শিল্পকলায় কিন্তু তৈরি এই শিব মন্দিরটি। আমার কাছে কিন্তু সত্যি দারুণ লাগলো। নিরিবিলি পরিবেশের মাঝখানে এই মন্দিরটি অবস্থিত। চারিদিকটা এবার দেখুন, পুরো নিরিবিলি পরিবেশ। নির্দিষ্ট পার্কিং এর কোনো জায়গা নেই, তবে আশেপাশে যা জায়গা আছে সেখানে আপনারা গাড়ি রাখতেই পারেন। এখানে মিনিট 30 মতো আপনি কাটাতেই পারেন। ওই দূরে দেখতে পাচ্ছি কালদিঘি, যা কিনা এই শিব মন্দিরের ডান দিকেই অবস্থিত। ওম নমঃ শিবায়। রাড়েশ্বর শিব মন্দির থেকে বেরিয়েই ডান দিকের রাস্তা ধরবেন। রাড়েশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরে নিন। ডান দিকের রাস্তায় গেলেই আপনি গড়ের জঙ্গল পাবেন। শ্যামারূপা মন্দির যেতে গিয়ে সেগুন গাছের জঙ্গলের মধ্যে রাস্তা যেন আমাদের আগত জানা। সেগুনের জঙ্গলের মাঝখানে যেতে যেতে দেখতে পাবেন ডান দিকে এরকম দু একটা ডিসপ্লে রাখা আছে, ওটা দিয়ে ডান দিকে বেঁকে যান। এই যে শ্যামারূপা মায়ের মন্দির বলে, দেখুন একটা মিঠো মিঠো গন্ধ পাচ্ছি রাস্তার। দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ অনুভূতি। আশা করি ভিতরটায় গিয়ে মায়ের রূপ দেখে মনকে যেন একেবারে মানে কি বলবো, মানে আর মানে কথায় প্রকাশ করতে পারছি না। পিচের রাস্তা দিয়ে ঢুকে এরকম মোরামের রাস্তায় 4.5 কিলোমিটার সোজা যাবে। দাঁড়া, পেছনে গাড়ি আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। মাঝে মাঝে অনেকগুলো মহুয়া গাছ রয়েছে, মহুয়া গাছের ফলগুলো নিচে পড়েছে, তার গন্ধে চারদিকটা একদম অপূর্ব অনুভূতি। দারুণ দারুণ। মানে যাই হোক, এই যে শ্যামারূপা মন্দিরে যাচ্ছি না, এই পরিবেশটাই মন ভরিয়ে দিয়েছে একদম। সেগুনের ফুল আর ওদিকে মহুয়ার গন্ধ, ও দারুণ। রাস্তায় দাঁড়িয়ে কিছু মহুয়া ফল নিয়ে নিলাম, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জঙ্গলের মধ্যে দিয়ে, বিশেষ করে দুর্গাপুরের মধ্যে গড়ের জঙ্গল,
এই গড়ের জঙ্গল যে এত অপরূপ সেটা আগে জানা ছিল না। দারুণ অনুভূতি। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। সোজা এই যখন এরকম মোড় পাবেন দেখবেন এরকম বাঁদিকে লেখা রয়েছে, এই যে এই দেখুন, গড় জঙ্গলে শ্যামারূপা মন্দির যাওয়ার রাস্তা একদম তীর চিহ্ন দিয়ে মার্ক করা আছে। এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে মন্দিরে রাস্তায় দেখবেন এরকম তীর চিহ্ন দেওয়া রয়েছে। জয় মা শ্যামা, তোমার চরণ তলে প্রণাম জানাই। আজকে আমাদের একদিনের ট্যুরের 3 নম্বর স্থান হলো এই শ্যামারূপা মন্দির, জঙ্গলের ভিতরে। এখানেই নাকি প্রথম দুর্গাপুজো হয়েছিল। বাহ, হ্যাঁ সেবায়িতদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা এখানে প্রসাদ বা দুপুরে মায়ের ভোগ প্রসাদ নিতে চাইলে এই নাম্বারে ফোন করে চলে আসবেন। দুপুর 1টার পরে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। মায়ের বিগ্রহ থাকবে আর মহাদেব থাকবে না তা হয়? মায়ের মন্দিরেই ডান দিকে রয়েছে মহাদেবের বিগ্রহ। এই গাছটিতে সবাই মানত করেছেন এরকম ইট ভাঙা বা ইটের টুকরো দিয়ে। এখানে একটি যজ্ঞ স্থান রয়েছে, দুপুরে একটি যজ্ঞ প্রক্রিয়া হবে। প্রকৃতির মাঝে এরকম একটি মন্দির, যা মনে একটা আলাদা অনুভূতি এনে দেয়। অসাধারণ। এই হলো মহুয়া গাছ, ফুল ও ফলে ভরে আছে। যারা মহুয়া ফল দেখেননি, এই দেখুন নিচে পড়েছে মহুয়া ফল। সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, অবশ্যই চাইলে আপনারা উপরে উঠে চারদিকটা একবার দেখেই নিতে পারেন। অনেকগুলি বসার জায়গা রয়েছে। তবে এই যে মন্দির, এটা কিন্তু সেই প্রাচীন মন্দির নয়। সেই মন্দির ভেঙে গেছে, নতুন রূপে সজ্জিত হয়েছে বর্তমানের এই মন্দিরটি। আগে কিন্তু এই অঞ্চলে 16টা মতো মন্দির ছিল। আস্তে আস্তে সেটি বর্তমানে একটি মন্দিরে এসে দাঁড়িয়েছে। আর এই মন্দিরের ওই জাস্ট 300 মিটারের মধ্যেই রয়েছে আদি মেধামুনির আশ্রম। এরপর আমরা সেখানে যাচ্ছি। এটি হলো বনকুসুম গাছ।
আমি নাম শুনেছি জঙ্গলে বনকুসুম গাছ হয়, কিন্তু আজ প্রথম দেখলাম। লাল হলুদ কচি কচি পাতাগুলো বেরিয়েছে, দারুণ লাগছে। আর এই গাছেই সবাই মানতের জন্য ইট বেঁধে রেখেছেন। বনকুসুম সত্যি প্রথম দেখলাম। মন্দির চত্বরে চারপাশটা একবার দেখিয়ে দিই। এটা হলো মূল মন্দির। আমরা এলাম ওই রাস্তা দিয়ে। এখানে মোট 9টি পায়খানা বাথরুম আছে ও ওপাশে আরও 4টি আছে, মোট 13টা। খাওয়ার জলের অনেকগুলো জায়গা আছে। মন্দিরের সামনে বনকুসুম গাছ, বড় একটি তেঁতুল গাছ, যজ্ঞ করার জায়গা, ওখানে অনেকগুলো বসার জায়গা, আর দূরে রয়েছে ওয়াচ টাওয়ার। এবার এখান থেকে আমরা মেধামুনির আশ্রমে যাচ্ছি। গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রমের একটি আশ্রম। এখানে আসার পর মনটা সত্যিকারের শান্ত হয়ে গেল। সবুজে ঘেরা একটি শান্ত ও মনোমুগ্ধকর স্থান এটি। চারিদিকটা সবুজে ঘেরা, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই স্থানটি। আশ্রমটির নামকরণ করা হয়েছে মহর্ষি মেধার নাম থেকে, যিনি একজন বিখ্যাত ঋষি এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং বহু শতাব্দী আগে এখানে বসবাস করতেন এই মেধাশ্রমে। বিশ্বাস করা হয় যে তার ঐশ্বরিক উপস্থিতি এখনও আশ্রমের মধ্যে বিরাজমান, যা আশেপাশের পরিবেশকে আধ্যাত্মিকতা এবং প্রশান্তির আভায় যেন একদম ভরিয়ে রেখেছে। আমরা এখন যে স্থানটি দেখতে পাচ্ছি এটি হলো প্রধান ধ্যান কক্ষ বা ধ্যান মন্দির নামে পরিচিত। গভীর নীরবতা এবং ধ্যানের একটি স্থান এটি। এখানে সাধকরা গভীর ধ্যান এবং আত্মদর্শনে নিযুক্ত হওয়ার পর সবাই একসাথে সমবেত হন, যা আধ্যাত্মিক গুরুদের বংশ পরম্পরায় প্রেরিত জ্ঞান অর্জনের একটি অধ্যায়। বায়ু প্রশান্তি এবং শ্রদ্ধায় পরিপূর্ণ আত্মপ্রতিফলন ও আত্ম আভ্যন্তরীণ বিকাশের জন্য একদম সত্যিকারের নিখুঁত পরিবেশ এটি। মূল হলের চারপাশে, অর্থাৎ মেন যে মন্দিরটা, এর চারপাশে স্থানীয় সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা যত্ন সহকারে পরিচর্যা করা হয়েছে চারিদিকের বাগানগুলি। বিভিন্ন ফুল গাছ, সুগন্ধি ভেষজ এবং বিভিন্ন রঙ বেরঙের গাছ কিন্তু চারিদিকে লাগানো। এর মূল উদ্দেশ্য হচ্ছে দর্শনার্থীরা যারা আসবেন তাদের সাথে প্রকৃতির একটা সংযোগ স্থাপন করা। আসুন একবার এই জায়গাটাকে একবার অবশ্যই আপনারা ঘুরে দেখুন, দেখবেন সত্যি ভালো লাগবে। সারা বছর ধরে আশ্রমে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান লেগেই থাকে। এখানেই কিন্তু ভারতের প্রথম দুর্গাপূজা হয়েছিল। গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রম পশ্চিমবঙ্গের হৃদয়ের একদম কিন্তু লুকানো একটি রত্ন। এর শান্ত পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ এবং আত্মপ্রতিফলন এবং বিকাশের যে সুযোগগুলি জ্ঞান, মন এবং ধৈর্যকে এক অন্য জায়গায় নিয়ে যায়। এবার একটু ইতিহাসের কথা বলি। শ্রী শ্রী চণ্ডীর মতে রাজা সুরত মেধাসের আশ্রমে বৈশ্য সমাধিতে মিলিত হন
এই আশ্রমটি গড় জঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা সুরত এবং বৈশ্য সমাধি এই স্থানে মিদাসের কাছ থেকে দেবী মাহাত্ম্যান শিখেছিলেন। সুরত বসন্তকালে এখানে একটি দুর্গাপূজার আয়োজন করেছিলেন। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ড পুরাণের অনুসারে গড় জঙ্গলে আয়োজিত এই দুর্গাপূজা ছিল প্রথম দুর্গাপূজা। সুরত এই জঙ্গলে 3টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ত্রিদেবী মন্দির, মহাকালী মন্দির, মহাসরস্বতী মন্দির এবং মহালক্ষ্মীর মন্দির। এখন মিদাস মুনির আশ্রমের পাশাপাশি মহাকাল ভৈরবের মন্দিরও রয়েছে। এই দেখুন সেই পুরনো দিনের একদম কি বলবো মন জুড়িয়ে যাওয়া স্থান, যেন এখানে একটুখানি ফটোশ্যুট করতে আপনার মন অবশ্যই আগ্রহী হবে। এখানে একসময় মোট 16টি মন্দির ছিল। এখন এখানে মেন মন্দির বলতে শ্যামারূপা মন্দির এবং শিব মন্দির বর্তমান। এই শিব মন্দিরটি পুনরায় সুসজ্জিতভাবে তৈরি করা হচ্ছে। হাতে একদিনের সময় নিয়ে এই গড় জঙ্গলের বিভিন্ন মন্দির ও পার্ক দেখে নিতেই পারেন। এই 5-6টি জায়গা ঘুরে দেখতে দেখতে দেখবেন আপনার সন্ধ্যা হয়ে গেছে ও একটা দিন কিভাবে জানি শেষ হয়ে গেল। এরপর আমরা পার্কের দিকে যাব। রাড়েশ্বর মন্দির থেকে আমরা চলে গিয়েছিলাম শ্যামারূপা মন্দির এই দিকে, আর RDF প্রজেক্টের এই রাস্তাটা চলে যাচ্ছে দেউল পার্ক। যখন আমরা দেউল পার্কে এসে পৌঁছালাম তখন দেখবেন দুপুর হয়ে গেছে। দেউল পার্কের পাশেই রয়েছে 2-3টে খাবার হোটেল, একদম স্বাভাবিক রান্না, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, সবজি ভাত সবই পাবেন। আমরাও এখানে খেয়ে নিলাম। পার্কে কিছু হরিণ পাবেন, বসার জায়গা পাবেন, বাচ্চাদের খেলনা বা বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য সাজানো হয়েছে পার্কটি, আসতে পারেন। ময়ূর পাবেন। পার্কের এন্ট্রি গেট 2টো, এটা পিছন দিকের, সামনের দিকে একটা আছে। বড়দের এন্ট্রি ফি 20 টাকা, ছোটদের 10 টাকা। 2 চাকার পার্কিং 20 টাকা, 3 চাকা হলে 50 টাকা, মানে যদি অটো টোটো হয়। 4 চাকা 100 টাকা, আর 6 চাকা 300 টাকা। গেটেরই এই রাস্তা দিয়ে দেউলটি রয়েছে। চলে এলাম দেউলে। দেউলে আসাটাকে বলি, এই বাদিকেই হচ্ছে দেউল পার্ক। দেউলের ভিতরে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। শীতকালে কিন্তু এটা ঢাকা দেওয়া থাকে, এটাই এখানকার প্রচলন। খেয়াল করুন, 1 ইঞ্চি ইট, 10 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি। তার মানে ইটের আকার দেখলেই বোঝা যায় এটি কতদিন আগেকার। হ্যাঁ, উপরটা দেখাবো, দাঁড়ান। এই হলো স্থাপত্য। টিয়া পাখিরা সব উঠছে। বছর বছর ধরে এই একইভাবেই দাঁড়িয়ে আছে। মনে শুধু একটাই প্রশ্ন জাগে, যখন এটি তৈরি করা হয়েছিল তখন কত বড় স্ট্রাকচার করা হয়েছিল এটি তৈরির জন্য। এরকম দেউল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ওই দেখুন টিয়া পাখির ঘর।
আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে। বাহ, অপূর্ব। চারিদিকটা বাউন্ডারি দিয়ে ঘেরা। বাউন্ডারি পরবর্তী সময় করা হয়েছে। অবশ্যই দেউল এবং দেউল পার্ক আপনার ভ্রমণের একদিনের সাথী হতেই পারে। খুব ভালো লাগলো এই জায়গাটায়। অসাধারণ শিল্পকলা। চলে এলাম কালিকাপুর রাজবাড়ি। অসাধারণ একটি খেলার সাক্ষী হলাম। দুটি শিব মন্দির দেউলাকৃতির একদম জমিদার বাড়ির সামনেই অবস্থিত। এই হলো জমিদার বাড়ি। জমিদার বাড়ির এক বংশধর এখনো পর্যন্ত ওই যে রং করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে বসবাস করেন। এবার আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। এখন অনেকটাই ভগ্নদশায় পরিণত হয়েছে রাজবাড়িটি। আগে অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই রাজবাড়ি ছিল। দেউলের বা শিব মন্দির দুটোর কারুকার্য দেখে কিন্তু মুগ্ধ হলাম। এখানে ওনার বংশধরদের মুখে শুনলাম 22 বিঘা জমি নিয়ে শুধু এই জমিদার বাড়ি রয়েছে। চাষযোগ্য জমির কথা কিন্তু বলিনি, ইটের তৈরি বাড়ির কথা বলছি। 22 বিঘা জমিতে রয়েছে। একদিনে কি পুরোটা দেখা সম্ভব না, কিন্তু এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এর পিছন দিকে বংশধররা থাকেন, সেই বাড়িগুলো একটু হেঁটে যেতে হবে। এরকম বিভিন্ন জমিদারের ছেলেপুলেরা আলাদা আলাদাভাবে বাড়িঘর বানিয়েছিলেন। ওই সামনে যে বাড়িটা দেখলাম একমাত্র ওইটাতেই ছাদ এই নতুনভাবে পিছনে 2 বছর ধরে তৈরি করা হয়েছে। এখন তো হান্টেড প্লেসে পরিণত হয়েছে। ভিতরে গাছপালা জন্মেছে। আর আপনাদেরকে যতটা ভিডিও করেছি তার পুরোটা দিতে পারলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এরকম ঘুরে 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 পুরো যেতে হবে। আগে এর পিছন দিকেই ছিল যে পুকুর, সেখানেই দেবী দুর্গা বিসর্জন হতো। এখন সামনের পুকুরেই হয়। আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওদিকে কিন্তু প্রদীপ বা লণ্ঠন রাখার জায়গাগুলো। আর এই দেখুন সিঁড়ি, স্কুইরাল বেঁকে বেঁকে
তৈরি সিঁড়ি। আগে ওই শাল কাঠ দিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে ঢালাই করে ছাদ তৈরি করা হতো। এখন সব কাঠগুলি দেখতে পাচ্ছি উই পোকায় খেয়ে নিয়েছে, এখন পুরো ভগ্নস্তূপ। আরে ও, এটা ফলস, এটা কোনো সিনেমা শুটিংয়ের জন্য হয়তো পরবর্তী সময় করা হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, ওখানে যেমন উকি মারা মাসিকে দেখতে পেলাম, এগুলি কিন্তু এরকম ফলস জানলা বা দরজা কিন্তু রয়েছে। রাজবাড়ির একটি অংশে যেমন বংশধররা থাকেন এই যে রং করা পোর্শনে, ঠিক সেরকমই রাজবাড়ির সামনে এই রাধা গোবিন্দ মন্দির, তার সামনে তার এক বংশধরের বাড়ি এই সাদা রঙের। ওই ভদ্রলোকের সঙ্গেই অনেক কথা হলো, ওনার মুখ থেকেই অনেক তথ্য জানতে পারলাম। এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবং আমাদের একদিনের ট্যুর এখানেই আমরা শেষ করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে থাকুন, এই অনুরোধটা রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।